হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা বায়োলজিতে পড়ছিলাম, এর আগের দিনের ভিডিওর মাধ্যমে শেষ করে এসেছি সংবহনতন্ত্র। তো সংবহনতন্ত্রের পরে আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে রেচনতন্ত্র। তো রেচনতন্ত্র সম্পর্কে ডিটেলসে এখানে দুটো ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। এটা তার ফার্স্ট ভিডিও। এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, সেখানে গিয়ে দেখবে বায়োলজির ওপর একটা প্লে লিস্ট করা রয়েছে, সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে। এছাড়া এই চ্যানেলের ডেসক্রিপশানে, মানে এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে তোমরা সেই প্লে লিস্টগুলোর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও গিয়ে দেখতে পারো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং আরও এরকম ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে বেল আইকনটা টিপে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। রেচনতন্ত্র। রেচনতন্ত্র এর সংজ্ঞা প্রথমে আমরা জানবো, যে সংজ্ঞা কি বলা রয়েছে এবং সেইটার মাধ্যমে আমরা ডিসকাস করব। রেচনতন্ত্রের সংজ্ঞা হচ্ছে যে জৈবিক প্রক্রিয়ায় জীবের দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলি বিপাকজাত দূষিত পদার্থগুলি জীবদেহ থেকে নির্গত হয়ে যায়, তাকে রেচন বা এক্সক্রিশন বলে। তাকে রেচন বা ইংরেজিতে হচ্ছে এক্সক্রিশন। অর্থাৎ আমাদের দেহে যে বিপাকজাত কাজগুলো হচ্ছে তার ফলে বেশ কিছু দূষিত পদার্থ আমাদের দেহে তৈরি হয়। এইগুলো যদি আমাদের শরীরে জমা থাকে তাহলে আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি হবে। তাই এইগুলোকে আমাদের শরীর থেকে নির্গত করে দেওয়ার প্রয়োজন রয়েছে। এই নির্গত করার কাজটা হচ্ছে রেচন। এই পদার্থগুলোকে রেচন বলা হয় এবং যে পদ্ধতিতে এই পদার্থগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায় তাকে রেচনতন্ত্র বলা হয়। তো এটা তো গেল রেচন পদার্থ কাকে বলে। এবার রেচন তন্ত্র কাকে বলে সেম, শুধু এখানে লিখে দিতে হবে যে প্রক্রিয়ায় এই রেচন পদার্থগুলো আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয় সেই প্রক্রিয়াকে বা সেই পদ্ধতিকে বলা হয় রেচন তন্ত্র। এবার রেচন পদার্থের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ফার্স্ট অফ অল, এগুলো অবশ্যই নাইট্রোজেন ঘটিত হতে হবে। নাইট্রোজেন ঘটিত হতে হবে। এবং সেকেন্ড, এটা প্রোটিন বিপাকের ফলে হতে হবে। প্রোটিন বিপাকের ফলে হতে হবে। অর্থাৎ প্রোটিন ব্যতীত অন্যান্য যে পদার্থগুলো আমরা গ্রহণ করি, অর্থাৎ কার্বোহাইড্রেট বা ফ্যাট, সেইটার বিপাকের ফলে যে দূষিত পদার্থগুলো তৈরি হয় তাকে রেচন পদার্থ বলা হবে না। সেই কারণে মলকে রেচন পদার্থ বলা হয় না। তো
আরো পার্টিকুলারলি রেচন পদার্থের যদি সংজ্ঞা দিতে বলা হয় তাহলে বলতে হবে প্রোটিন বিপাকের ফলে প্রাণীদেহে নাইট্রোজেন ঘটিত যে সব দূষিত পদার্থগুলি সৃষ্টি হয় তাকে রেচন পদার্থ বলবো। প্রোটিন বিপাকের ফলে প্রাণীদেহে নাইট্রোজেন ঘটিত যে সমস্ত দূষিত পদার্থগুলো উৎপন্ন হয় সেইগুলোকে আমরা রেচন পদার্থ বলবো। তো এই প্রোটিন বিপাকের ফলে যেগুলো তৈরি হয় সেইগুলো হচ্ছে ইউরিয়া, সেকেন্ড অ্যামোনিয়া, থার্ড ক্রিয়েটিনিন, ফোর্থ ক্রিয়েটিন, এবং ফিফথ হিপিউরিক অ্যাসিড। তো মলকে আমরা কোনোদিনই রেচন পদার্থ বলতে পারবো না, কারণ সেটা প্রোটিন বিপাকের ফলে তৈরি হয় না এবং তাতে নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ থাকে না। এই সমস্তগুলোর মধ্যে প্রোটিন বিপাকের ফলে যে কটা জিনিস আমি এখানে লিখলাম, যে কটা তৈরি হয়, তার মধ্যে অ্যামোনিয়া খুব ক্ষতিকর। এই অ্যামোনিয়া প্রচন্ড ক্ষতিকর এবং এই অ্যামোনিয়া যদি শরীরে বেশিক্ষণ থাকে সেখানে প্রচন্ড ক্ষতি হবে। তাই জন্য আমাদের শরীরে এই অ্যামোনিয়া একটা পদ্ধতির মাধ্যমে ইউরিয়াতে পরিণত হয়ে যায়। ইউরিয়া যে পদ্ধতির মাধ্যমে এই কাজটা হয় সেই পদ্ধতিকে বলা হয় অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র। আর অ্যামোনিয়া যেখানে আমাদের শরীরে যে অঙ্গে ইউরিয়ায় পরিণত হয় সেই অঙ্গের নাম যকৃৎ। অর্থাৎ যকৃতে অ্যামোনিয়া অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়ায় রূপান্তরিত হয় এবং ফাইনালি সেটা মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তো এইগুলো তো গেল প্রোটিন জাতীয় বিপাকের ফলে প্রোটিন বিপাকের ফলে যে সমস্ত পদার্থগুলো তৈরি হয় সেইগুলো। এছাড়াও আমাদের শরীরে কিছু দূষিত পদার্থ তৈরি হয়, যেমন কার্বন ডাই অক্সাইড CO2, কিন্তু সেটা প্রোটিন বিপাকের ফলে হয় না। তারপরে হয় পিত্তরঞ্জক। পিত্তরঞ্জক বা ইংরেজিতে যাকে বাইল পিগমেন্ট বলা হয়, এটাও নাইট্রোজেন ঘটিত নয়, এটাও প্রোটিন বিপাকের ফলে হয় না। তো কার্বন ডাই অক্সাইড আমাদের শরীরের দূষিত পদার্থ, কিন্তু এটা যেহেতু প্রোটিন বিপাকের ফলে হয় না এবং যেহেতু নাইট্রোজেন ঘটিত নয়, সেই জন্য এটাকে আমরা রেচন পদার্থের মধ্যে রাখবো না এবং রেচন তন্ত্রের মধ্যে পড়বও না। কার্বন ডাই অক্সাইডকে আমরা আলাদা করে পড়ে নিয়েছি। পিত্তরঞ্জক এটাও প্রোটিন বিপাকের ফলে হয় না, এটা হিমোগ্লোবিন ভেঙে তৈরি হয়। হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে এটা তৈরি হয়। এবং পিত্তরঞ্জক অ্যাকচুয়ালি দু রকমের হয়। এক নম্বর হচ্ছে বিলিরুবিন, সেকেন্ড হচ্ছে বিলিভারডিন। এবং এই জিনিসগুলো বিলিরুবিন, বিলিভারডিন, এগুলো আমাদের শরীর থেকে মলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, প্রোটিন বিপাকের ফলে আরো দুটো পদার্থ তৈরি হয় এইগুলো ছাড়াও, সেগুলো একটু জেনে রাখো। যেমন হচ্ছে ইউরিক অ্যাসিড, আর একটা হচ্ছে গুয়ানিন। এগুলো সম্পর্কেও পড়বো। তাহলে প্রশ্ন আসবে যে
কার্বন ডাই অক্সাইড বা পিত্ত রঞ্জক এগুলো রেচন পদার্থ নয়। তবু আমি এখানে কেন এগুলোর উল্লেখ করলাম, কারণ যাতে এইটার পার্থক্যটা বোঝা যায় এবং কোনো সময় যাতে এইটার ভুল না হয় যে কার্বন ডাই অক্সাইড আর পিত্তরঞ্জক রেচন পদার্থ নয়। আর এক কথায় বললে মল আমাদের রেচন পদার্থ নয়। তো এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রেচনের ধরন বা প্রণালী। তো রেচন পদার্থের প্রকৃতি অনুসারে প্রাণীদের মোটামুটি 5 ধরনের দূষিত পদার্থ অপসারণের প্রণালী দেখা যায়। অর্থাৎ কেউ অ্যামোনিয়া ত্যাগ করে, কেউ শরীর থেকে ইউরিয়া ত্যাগ করে, কেউ শরীর থেকে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। তো এইরকমভাবে সেই পদার্থগুলোর বৈশিষ্ট্যের কারণে সেইগুলোর আলাদা আলাদা নাম করা হয়, সেই রেচন তন্ত্রকে আলাদা আলাদা নাম করা হয়। সেই নামগুলো হচ্ছে প্রথম অ্যামোনোটেলিজম, অ্যামোনোটেলিজম। সেকেন্ড ইউরিওটেলিজম, ইউরিওটেলিজম। থার্ড ইউরিকোটেলিজম, ইউরিকোটেলিজম। फोर्थ অ্যামাইনোটেলিজম। फिफ्थ গুয়ানোটেলিজম, গুয়ানোটেলিজম। এছাড়াও কিছু হয়, সেগুলো আমাদের প্রয়োজন নেই কারণ পরীক্ষায় ইম্পর্টেন্ট নয়। এই 5টা বিশেষ গুরুত্বপূর্ণ, প্রায় সমস্ত প্রাণী এই 5টার কোনো না কোনো একটা রেচনতন্ত্র ফলো করে। অ্যামোনোটেলিজম, ইউরিওটেলিজম, ইউরিকোটেলিজম, অ্যামাইনোটেলিজম এবং গুয়ানোটেলিজম। এবং নাম থেকে বুঝতে পারছো এই পদ্ধতিগুলোতে কি কি পদার্থ রেচন, কি কি রেচন পদার্থ হিসাবে নির্গত হয়। প্রথম হচ্ছে অ্যামোনোটেলিজম। স্বাভাবিক, এটা অ্যামোনিয়া, সামনেই নাম আছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া থেকে অ্যামোনো আর টেলিজম। তো অ্যামোনোটেলিজম হচ্ছে এখানে যে এই শ্রেণীতে যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা সকলে অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসাবে ত্যাগ করে। রেচন পদার্থ হিসাবে অ্যামোনিয়া ত্যাগ করে। এবার প্রথমেই বললাম অ্যামোনিয়া হচ্ছে সমস্তগুলোর মধ্যে সব থেকে ক্ষতিকর। তাহলে এটা শরীরে যদি থাকে, আমাদের শরীরে যদি থাকে, তাহলে সেই আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রবলেম দেখা দেবে। তাহলে একটা কমন জিনিস যে অ্যামোনোটেলিজম আমরা নই, মানুষ অ্যামোনোটেলিজমের মধ্যে পড়ে না। তাহলে এর মধ্যে কারা কারা পড়ে সেগুলোই ইম্পর্টেন্ট। উদাহরণ, অ্যামোনোটেলিজম প্রাণী কারা, অর্থাৎ কারা রেচন পদার্থ হিসাবে অ্যামোনিয়াকে ত্যাগ করে। বেশিরভাগ জলজ উদ্ভিদ এই কাজটা করে। বেশিরভাগ জলজ উদ্ভিদের রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। তো সেই কারণে তাদেরকে অ্যামোনোটেলিজম বলা হয়। উদাহরণ, অ্যামিবা, প্যারামিসিয়াম, সাইকন, হাইড্রা, তারপরে হচ্ছে গোলকৃমি, তারপর ফিতাকৃমি, তারপরে হচ্ছে কেঁচো, জোঁক, চিংড়ি,
রুই মাছ বা অন্যান্য যে কোনো মাছ, এরা সবাই অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে। তো বেশিরভাগ যে জলজ প্রাণীরা রয়েছে তারা তো করেই, তাছাড়া অ্যামিবা, প্যারামেসিয়াম, সাইকন, হাইড্রা, গোলকৃমি, ফিতাকৃমি এরা অ্যামোনোটেলিজমের মধ্যে পড়ছে। এরপর হচ্ছে ইউরিওটেলিজম। এখানের থেকে মুছে আমি এটা এই দিকে লিখছি, এখানটাতে লিখছি কারণ জায়গা হবে না। 2 নম্বর হচ্ছে এখানে ইউরিওটেলিজম। নাম থেকে বোঝা যাচ্ছে এখানে যে প্রাণীটা এই পদ্ধতি ফলো করে তাদের শরীর থেকে ইউরিয়া রেচন পদার্থ হিসাবে ত্যাগ মানে বের হয়। তাহলে রেচন পদার্থ হিসাবে ইউরিয়া ত্যাগ করে। এদের শরীর থেকে রেচন পদার্থ হিসাবে ইউরিয়া নিষ্কাশিত হয়। তো যে সমস্ত প্রাণীরা রেচন পদার্থ হিসাবে ইউরিয়া ত্যাগ করে তাদেরকে ইউরিওটেলিক প্রাণী বলা হয়, এবং তাদের রেচন তন্ত্রকে ইউরিওটেলিজম বলা হয়। সেম ভাবে রেচন পদার্থ হিসেবে যারা অ্যামোনিয়া ত্যাগ করে তাদেরকে অ্যামোনোটেলিক প্রাণী বলা হয়, এবং তাদের রেচন তন্ত্রকে অ্যামোনোটেলিজম বলা হয়। এবং প্রত্যেকটার ক্ষেত্রে একই ডেফিনেশন হবে, শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে। তাই প্রতিবার আর ডেফিনেশনটা বলবো না, বুঝে গেছো আশা করছি। তো এখানে যারা উদাহরণ রয়েছে তারা হচ্ছে গোলকৃমি, তারপর হচ্ছে কেঁচো, থার্ড হচ্ছে হাঙর, ব্যাং, কচ্ছপ, আর মানুষ সহ সমস্ত স্তন্যপ্রায়ী প্রাণী, সমস্ত স্তন্যপায়ী। এবার প্রশ্ন তোমাদের মনে অবশ্যই আসবে যে গোলকৃমি আর কেঁচো এখানেও রয়েছে, আবার গোলকৃমি আবার কেঁচো এখানেও রয়েছে। এর কারণ গোলকৃমি আর কেঁচো, গোলকৃমি এবং কেঁচো এরা এমন ধরনের প্রাণী তারা অ্যামোনিয়াকেও রেচন পদার্থ হিসেবে ত্যাগ করতে পারে, আবার ইউরিয়াকেও রেচন পদার্থ হিসেবে ত্যাগ করতে পারে। তাই কারণে এদেরকে দুটো জায়গাতেই রাখা হয়েছে, এবং সেই কারণে এদের রেচন পদার্থকে দুটোই বলা যায়, অ্যামোনোটেলিজমও বলা যাবে আবার ইউরিওটেলিজমও বলা যাবে। এরপর হচ্ছে ইউরিকোটেলিজম। ইউরিকোটেলিজম নাম থেকে এটাও বোঝা যাচ্ছে এরা রেচন পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। ইউরিক অ্যাসিড রেচন পদার্থ হিসেবে এরা ইউরিক অ্যাসিড ত্যাগ করে। এই সমস্ত প্রাণীদের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, এদের প্রত্যেকটার উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। কোন প্রাণীর রেচন পদার্থ কি? ইউরিকোটেলিজমের মধ্যে মানে ইউরিক অ্যাসিড যারা ত্যাগ করে তাদের মধ্যে রয়েছে যে কোনো পতঙ্গ ইউরিক অ্যাসিড তাদের রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে। শামুক রেচন পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। তারপর হচ্ছে যে কোনো সরীসৃপ এরা রেচন পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিডকে ত্যাগ করে। এরপর হচ্ছে যে কোনো পাখি জাতীয় প্রাণী মানে যে কোনো পাখি সবাই ইউরিক অ্যাসিড তাদের রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে। তো এদেরকে সবাইকে ইউরিকোটেলিজম, এদের যে রেচন তন্ত্র তাকে ইউরিকোটেলিজম বলা হবে। এরপর হচ্ছে
অ্যামাইনোটেলিজম, নাম থেকে বোঝা যাচ্ছে এরা অ্যামাইনো অ্যাসিড রেচন পদার্থ হিসাবে ত্যাগ করে। এরা অ্যামাইনো অ্যাসিড রেচন পদার্থ হিসাবে ত্যাগ করে। উদাহরণ, যাদের শরীরে কাঁটাযুক্ত, যাদের শরীরটা কাঁটাযুক্ত হয়, যে আমরা যখন প্রাণীদের শ্রেণী বিভাগ করেছিলাম, এই ধরনের প্রাণীদের আমরা ইকাইনোডর্মাটা বলে যে শ্রেণীটা রয়েছে তার মধ্যে রেখেছিলাম, যেমন তারা মাছ, আর অন্যান্য যে কোনো যাদের শরীরে কাঁটা রয়েছে, যাদেরকে ইকাইনোডর্মাটার মধ্যে রাখা হয়, তারা সকলেই অ্যামাইনোটেলিজম হয়। এবং পরীক্ষায় সব থেকে বেশি উদাহরণ যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে তারা মাছ। এবার হচ্ছে গুয়ানোটেলিজম। এরা গুয়ানিন বলে একটা পদার্থ রয়েছে যাকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে, গুয়ানিন। ওকে, এদেরকে গুয়ানোটেলিক প্রাণী বলা হয় এবং এদের রেচন তন্ত্রকে গুয়ানোটেলিজম বলা হয়। উদাহরণ হচ্ছে মাকড়সা। মাকড়সাকে গুয়ানোটেলিজম বলা হয়। এবার আমরা দেখলাম যে ব্যাং ইউরিওটেলিজমের মধ্যে পড়ে। ব্যাং রেচন পদার্থ হিসেবে ইউরিয়াকে ত্যাগ করে, কিন্তু ব্যাঙের যে ছোট অবস্থা যেটাকে ব্যাঙাচি বলা হয়, ব্যাঙাচি কিন্তু অ্যামোনোটেলিজম, অর্থাৎ তারা ছোট অবস্থায় অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে, ব্যাঙাচি। তো এটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। ব্যাঙাচি হচ্ছে অ্যামোনোটেলিজম, কিন্তু ব্যাং হচ্ছে ইউরিওটেলিজম। আশা করছি এগুলো তোমরা বুঝতে পারলে, এখান থেকে তোমরা লিখে নিতে পারো। এরপর যেখানে আমাদের চলে যেতে হবে সেটা হচ্ছে মানুষের রেচনতন্ত্র, যেটা পরীক্ষায় আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। মানুষের রেচনতন্ত্র। তো মানুষের রেচনতন্ত্র সম্পর্কে আমরা পড়বো, তার আগে আমি দুটো ছবি এঁকে নিয়েছি যেখান থেকে আমি এবার বোঝাবো। তো ফার্স্ট হচ্ছে সংজ্ঞা। রেচনে সহায়ককারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে রেচন তন্ত্র বলা হয়। আগেই আমরা সংজ্ঞা দেখে নিয়েছি, তো এখানে নতুন করে কিছু বলার নেই, মানুষের ক্ষেত্রে আলাদা কিছু নয়। এবার মানুষের রেচনতন্ত্রে কি কি রয়েছে? মানুষের রেচনতন্ত্রে রয়েছে এক জোড়া বৃক্ক, এক জোড়া বৃক্ক, বৃক্ক বা ইংরেজিতে যাকে বলা হয় কিডনি। সেকেন্ড, এক জোড়া গোবিনী, এক জোড়া মানে দুটো গোবিনী, যাকে ইংরেজিতে বলা হয় ইউরেটার। সেকেন্ড হচ্ছে থার্ড, একটি মূত্রাশয়, একটি মূত্রাশয়, এবং একটি মূত্রনালী। ফোর্থ হচ্ছে একটি মূত্রনালী। তো মানুষের রেচন তন্ত্রে এই চারটে জিনিস থাকে: এক জোড়া বৃক্ক, এক জোড়া গবিনী, একটি মূত্রাশয়, একটি মূত্রনালী। মূত্রনালীকে ইংরেজিতে বলা হচ্ছে ইউরেথ্রা, আর মূত্রাশয়কে বলা হয় ইউরিনারি ব্লাডার। গবিনীকে ইংরেজিতে বলা হয় ইউরেটার, আর বৃক্ক কিডনি। তো ফার্স্টে কিডনি বা বৃক্ক সম্পর্কে দেখব। বৃক্ক, দেখো, মানুষের শরীরে দুটো বৃক্ক থাকে। দুটো এই কারণে গেছে এখানে,
দুটো বৃক্ষর একটাকে আমি এখানে বড় করে এঁকেছি, দুটো দরকার নেই আঁকার, একটা থেকে বোঝা যাবে। তো দুটো বৃক্ষ থাকে, প্রত্যেকটা বৃক্ষ দৈর্ঘ্যে 11 সেন্টিমিটার হয়, প্রস্থ 5 সেন্টিমিটার হয়, এবং মোটামুটি এর ওজন, পুরুষদের ক্ষেত্রে ওজন 150 গ্রাম হয়, এবং স্ত্রী লোকেদের ওজন, স্ত্রী দেহে এর ওজন হয় 135 গ্রাম। 135 গ্রাম। এগুলো র ডেটা, এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নেই। দেখো, বৃক্কের দুটো খাঁজ রয়েছে, একটা অংশ অবতল আর একটা অংশ উত্তল। অবতল মানে এরকম হবে, কনকেভ বলা হয় ইংরেজিতে, এবং উত্তল হচ্ছে এইটা, এই অংশটা যেটাকে বলা হচ্ছে কনভেক্স। এদিকটা হচ্ছে অবতল, এদিকটা হচ্ছে উত্তল। তো বৃক্কের দুটো এরকম তল রয়েছে, একটা অবতল অংশ, একটা উত্তল অংশ। তো বৃক্কের অবতল অংশকে বলা হয়, অবতল যে খাঁজটা রয়েছে তাকে বলা হয় হাইলেম, হাইলাম। তো আমাদের এই বৃক্কের এই অংশটা, এখানে দুটো, একটা শিরা একটা ধমনী ঢুকছে, এটা আলাদা। এটা যদি না থাকতো এই অংশটা এরকম দেখতে হতো। তো এইটাকে বলা হচ্ছে হাইলেম খাঁজ বা অবতল খাঁজ। তো ফার্স্ট যে পয়েন্টটা এখান থেকে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে হাইলাম। ওকে, এবার এই অংশের থেকে তিনটে জিনিস বেরিয়ে আসছে। একটা হচ্ছে গবিনী বা এই কর্টেক্স স্তরটা বৃক্কের বাইরের দিকে অবস্থান করে, এবং মেডালা স্তরটা বৃক্কের ভিতর দিকে অবস্থান করে। এইখানে এক্স্যাক্টলি বোঝানো সম্ভব নয়, কারণ তার জন্য একটা বড় ছবি আঁকতে হবে। এইটার ভেতর যদি যাই, আমরা রেনাল ফাসাকে ভেদ করলাম, তারপরে যে কালো অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ক্যাপসুল অংশ, সেটাকে ভেদ করলাম। এইবারে যে স্তরটা পাবো, এইখানে একটা যে স্তর পাবো, সেই স্তরটাকেই বলা হচ্ছে কর্টেক্স। কারণ ফার্স্টে রেনাল ফাসা, তারপরে পাবো হচ্ছে রেনাল ক্যাপসুল, এখানে থাকবে ক্যাপসুল। ক্যাপসুলের পরে যদি যাই, একটা স্তর পাবো, সেটাকে বলা হচ্ছে বাইরের স্তর, সেটা হচ্ছে কর্টেক্স বলা হয়। এই কর্টেক্সকে ভেদ করে যদি আরো ভেতরে যাই, তাহলে ফাইনালি পেয়ে যাব মেডালা, যেটা একদম ভেতরের দিকে অবস্থান করছে। তো এইটারও পরে আরো একটা স্তর থাকবে, যেটাকে মেডালা বলা হবে। তো বোঝা গেল কর্টেক্স এবং মেডালা কাকে বলে। এবার আমি এখানে যে নীল নীল দাগগুলো কেটেছি, এগুলোকে পিরামিড বলা হয়। ঠিক আছে, এই অংশগুলোকে বলা হচ্ছে রেনাল পিরামিড। রেনাল পিরামিড বলা হয়। এই পিরামিডগুলো অ্যাকচুয়ালি রেনাল মেডালা অংশে অবস্থান করছে, কারণ ভেতরের স্তরটার নাম মেডালা, এর ওপরের স্তরটার নাম হচ্ছে কর্টেক্স। তো কর্টেক্সের ভেতরের দিকে এগুলো মেডালা অংশের মধ্যে এই পিরামিডগুলো অবস্থান করছে। যদি প্রশ্ন করা হয় যে রেনাল পিরামিড বৃক্কের কোন স্তরে অবস্থান করে, উত্তর হবে মেডালা স্তরে। এই বৃক্কের মধ্যে একটা জিনিস থাকে, যেটা না থাকলে আমাদের শরীর থেকে এই নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থগুলো কোনোদিনই বাইরে আসবে না, সেটা হচ্ছে নেফ্রন। ঠিক আছে, নেফ্রন। প্রতিটি বৃক্কে প্রায় 10 লক্ষ করে নেফ্রন থাকে, প্রতিটি বৃক্কে। এবং এখানেই এক্সামিনাররা ঘুরিয়ে প্রশ্ন করে, এরকম প্রশ্ন করে দেয় যে আমাদের শরীরে বা মানুষের শরীরে নেফ্রনের সংখ্যা কত।
উত্তর অধিকাংশ স্টুডেন্ট দিয়ে আছে 10 লক্ষ, কিন্তু উত্তর হবে 20 লক্ষ। কারণ দুটো বৃক্ক রয়েছে, এক একটাতে যদি 10 লক্ষ করে থাকে তাহলে 20 লক্ষ হয়, তো উত্তর হবে 20 লক্ষ। আবার যদি বলা হয় যে এক একটি বৃক্কে যদি প্রতিটি শব্দটা অ্যাড করে দেয়, প্রতিটি বৃক্কে কত করে নেফ্রন থাকে, উত্তর হবে 10 লক্ষ। এবং দুটোই অপশানে থাকবে, 10 লক্ষও থাকবে, 20 লক্ষও থাকবে। আবার এই উত্তরটাই, এই প্রশ্নটাই ঘুরিয়ে মিলিয়ন দিয়ে করতে পারে, যে প্রতিটি বৃক্কে কত মিলিয়ন করে নেফ্রন থাকে, উত্তর হবে 1 মিলিয়ন। কারণ 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লক্ষ। এই নেফ্রনগুলোকে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক বলা হয়। বৃক্কের গঠনগত ও কার্যগত একক। নেফ্রন সম্পর্কে পরের দিন পড়বো, আজকে এটা পড়বো না, তো পরের দিন সেটা ডিটেলসে জানবো নেফ্রন সম্পর্কে। এই হচ্ছে বৃক্কের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোথায় কোনটা অবস্থিত সেইগুলোকে জানার প্রয়োজন ছিল, এখানে আমরা এটা জেনে নিলাম। এবার বৃক্কের কাজ কি? বৃক্কের কাজ, ফার্স্ট কাজ, জল সাম্যতা বা ইংরেজিতে যাকে অসমো রেগুলেশন বলা হয়। অসমো রেগুলেশন, এবং এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় অসমো রেগুলেশন বলেও কোশ্চেন আসে। তো এবার জল সাম্যতা বা অসমো রেগুলেশন করা বৃক্কের একটা প্রধান কাজ। জল সাম্যতা বা অসমো রেগুলেশন জিনিসটা কি? আমাদের শরীরে যদি জলের পরিমাণ কমে যায়, তাহলে বৃক্ক কি করে, ইউরিনের পরিমাণ কমিয়ে দিয়ে সেখান থেকে অতিরিক্ত জল নিয়ে শরীরের মধ্যে জলের যে যতটা পরিমাণ দরকার সেটা বজায় রাখে। আবার যদি আমাদের শরীরে জলের পরিমাণ বেশি হয়ে যায়, তখন অতিরিক্ত মূত্রের মাধ্যমে সেই জলকে বার করে দেয়। এই কাজটা করে বৃক্ক, এটাকেই বলা হচ্ছে জল সাম্যতা। সেকেন্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বিপাকজাত পদার্থগুলো অপসারণ। নাইট্রোজেন ঘটিত বিপাকজাত পদার্থ অপসারণ। এবং নাইট্রোজেন ঘটিত কি কি বিপাকজাত পদার্থ আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, বৃক্ক কি কি বার করতে পারে? বৃক্ক যেগুলো বার করে সেগুলো হচ্ছে ইউরিয়া, একটু আগেই দেখে এলাম, ইউরিয়া, অ্যামোনিয়া, আর ইউরিক অ্যাসিড। তাহলে এবার তোমরা প্রশ্ন করবে যে একটু আগে বলে এলাম যে মানুষ সহ যে কোনো স্তন্যপ্রায়ী প্রাণী ইউরিয়াকে তার নাইট্রোজেন ঘটিত পদার্থ হিসেবে ত্যাগ করে বা বিপাকজাত পদার্থ হিসেবে ত্যাগ করে। তাহলে আবার এখানে অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড কোথা থেকে আসছে? এর কারণ হচ্ছে ইউরিয়া তো মেন হচ্ছে ইউরিয়া, আমাদের শরীরের মেন নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ হচ্ছে ইউরিয়া, কিন্তু অল্প পরিমাণে অ্যামোনিয়া আবার অল্প পরিমাণে ইউরিক অ্যাসিড এইটা নির্গত হয়। আমরা যে মূত্র বিসর্জন করি তার মধ্যে অ্যামোনিয়া এবং ইউরিক অ্যাসিডও থাকে। এবার তাহলে প্রশ্ন আসবে, আমাদের কেন অ্যামোনোটেলিক বলা হয় না? অ্যামোনিয়া তো আমরা বার করছি, তাহলে অ্যামোনোটেলিক নয় কেন, আমরা ইউরিকোটেলিক নয় কেন? তার কারণ এইগুলোর পরিমাণ একদমই কম থাকে, একদমই কম। বেশি যদি অ্যামোনিয়া আমাদের শরীরে জমে যায়, সঙ্গে সঙ্গে শরীরের ভেতরের সমস্ত অর্গান খারাপ হতে শুরু করবে।
যদি ইউরিক অ্যাসিড আমাদের শরীরে একদমই মানে খুব কম পরিমাণে বেরোয়, কিন্তু ইউরিয়া মেন, এই দুটো অল্প অল্প করে বেরোয়, কিন্তু এই তিনটেই বেরোয়, আর কিন্তু কোনোটাই বেরোয় না, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড। তো এই তিনটের নামই মনে রাখতে হবে, আমাদের শরীর থেকে এই তিনটে নির্গত হয়। থার্ড, পিএইচ ভারসাম্য রক্ষা করা, পিএইচ ভারসাম্য। রক্তের মধ্যে একটা পিএইচ এর নির্দিষ্ট পরিমাণ রয়েছে, সেটা কত? পিএইচ হচ্ছে 7.4। তো সেই পিএইচ ভারসাম্যটাকে রক্ষা করা বৃক্কের প্রধান কাজ। অর্থাৎ রক্তে যদি অতিরিক্ত অ্যাসিড থাকে, যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে এই বৃক্ক সেই অতিরিক্ত অ্যাসিডকে শুষে নেবে, দিয়ে মূত্রের মাধ্যমে বার করে দেবে। যদি অধিক পরিমাণে ক্ষার বেড়ে যায় রক্তে, তাহলে ক্ষারকে সে শুষে নেবে বা টেনে নেবে, দিয়ে সেটা মূত্রের মাধ্যমে বার করে দেবে। তো রক্তের পিএইচ ভারসাম্য রক্ষা করা বৃক্কের আর একটা গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও নাইট্রোজেন গঠিত বিপাকজাত পদার্থ ছাড়াও কিছু অন্যান্য পদার্থ অপসারণে বৃক্ক অংশগ্রহণ করে। অন্যান্য পদার্থ অপসারণ, কিছু বিষাক্ত পদার্থ আমাদের শরীরে তৈরি হয়, সেইগুলো বৃক্ক নির্গত করে দেয়। কিছু রঞ্জক আমাদের শরীরে অতিরিক্ত হয়ে যায়, রঞ্জকের কাজ রয়েছে আমাদের শরীরে অবশ্যই, সেই রঞ্জক যদি অতিরিক্ত বা সেটা শেষ হয়ে যায়, তার কার্যক্ষমতা সেটা বেরিয়ে যায়। অতিরিক্ত যদি ভিটামিন তৈরি হয়ে যায়, সেই ভিটামিনকে নির্গত করে দেয় মূত্রের মাধ্যমে। কোনোটাই আমাদের শরীরে অতিরিক্ত ভালো নয়। যদি ভিটামিনও আমাদের শরীরে অতিরিক্ত থাকে, তাহলেও কোনো না কোনো প্রবলেম হবে। একটা নির্দিষ্ট পরিমাণ ভিটামিনই থাকা প্রয়োজন, তো অতিরিক্ত হলে সেটা বৃক্ক অটোমেটিক্যালি বার করে দেয়। ফিফথ, বৃক্কে একটা রঞ্জক পদার্থ তৈরি হয় বা প্রোটিন জাতীয় পদার্থ তৈরি হয়, যার নাম এরিথ্রোপিন, এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন। এটা বৃক্কে তৈরি হয়। এই এরিথ্রোপয়েটিন আরবিসি উৎপাদনে উদ্দীপনা যোগায়। অর্থাৎ এই এরিথ্রোপয়েটিন ক্ষরিত হয় বলেই আমাদের শরীরে আরবিসি উৎপাদনটা বেশি হয়। যদি এটা না হতো, কম পরিমাণে হতো। এবং কম পরিমাণে কি হয়, মানে যদি আরবিসি কম থাকতো আমাদের শরীরে, কি হয়, কি একটা মানে যে রোগ হয়, সেটা আমি আগের দিনে আলোচনা করে এসেছি। এরপর হচ্ছে সিক্সথ, এরপরে বৃক্কের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, বৃক্ক রেনিন নামে একটা উৎসেচক ক্ষরণ করে। রেনিন নামে একটা উৎসেচক ক্ষরণ করে, এবং এটা ওয়ান টাইপ অফ হরমোনের মতো কাজ করে। এবার হচ্ছে বৃক্কের কাজ দেখলাম, এবার হচ্ছে গোবিনী আর মূত্রনালী সম্পর্কে একটু দেখে নেবো, দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করে দেবো। গোবিনী, ইংরেজিতে যাকে বলা হয় ইউরেটার। এটা বৃক্কের হাইলেম অঞ্চল থেকে উৎপাদিত হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, যেটা আমি ছবির মাধ্যমে দেখালাম, যে কনকেভ খাঁজটা রয়েছে সেটাকে বলা হয় হাইলেম। সেই হাইলেম থেকে এটা উৎপন্ন হচ্ছে। গোবিনীর দৈর্ঘ্য হয় 25 থেকে 30 সেন্টিমিটার। দুটো গোবিনী থাকে আমাদের শরীরে, দুটোরই দৈর্ঘ্য 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়। বৃক্কের মানে গোবিনী বৃক্কের মধ্যে যে ফানেল সদৃশ্য অংশটা গঠন করে, তাকে পেলভিস বলে। বৃক্কের ভিতর
ফানেল সদৃশ্য অংশ, ফানেল সদৃশ্য অংশ যেটা খরিত উৎপন্ন করে তাকে পেলভিস বলে। এবার আমি ছবিটা ভুল করে মুছে দিয়েছি, সেটা থাকলে সুবিধা হতো। আরেকবার এঁকে নিচ্ছি, অসুবিধা নেই, জাস্ট রাফ একটা আঁকছি। এটা আমাদের বৃক্ক, এখানে দুটো নালী রয়েছে, একটা শিরা একটা ধমনী, সেটা আঁকছি না, শুধু হচ্ছে গভিনী। এরকম ভাবে আসছে গভিনী, গভিনী আসার পর এখানে একটা এরকম এরকম ভাবে এঁকেছিলাম। একটু আগের ভিডিওটা, আগের একটু এগিয়ে মানে ভিডিওটা একটু পিছিয়ে দেখতে পারো, এরকম একটা জিনিস করেছিলাম যেখান থেকে এরকম পিরামিড গুলো নিঃসৃত হচ্ছিল। এই অংশটাকে পেলভিস বলা হয়, যেটা অনেকটা ভেতরে গিয়ে ফানেলের মতো তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে পেলভিস। তাহলে গভিনী বৃক্কের মধ্যে পেলভিস অঞ্চলটাকে তৈরি করছে। এবার দুটো গভিনী এরকম তৈরি হয়ে আমাদের মেরুদণ্ডের দুপাশ দিয়ে নিচের দিকে নাবে, দিয়ে ফাইনালি সেটা মূত্রাশয়ে গিয়ে প্রবেশ করছে। মূত্রাশয় কি? এগুলোর কাজ কি সেটা আমরা পরের দিন দেখে নেবো, যে এগুলোর মধ্যে কি হয়। মূত্রাশয় মানে গভিনীর মধ্যে দিয়ে কি হয়, নর্মালি বোঝা যাচ্ছে গভিনীর মধ্যে থেকে যে ইউরিন উৎপন্ন হয় সেটা এই গভিনীর মধ্যে দিয়ে আসছে, দিয়ে এই মূত্রাশয়ে জমা হচ্ছে, কিছুক্ষণ থাকছে, যখন মূত্রাশয় ভর্তি হয়ে যাচ্ছে তখন সেটা আমাদের শরীরের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে মূত্র হিসাবে। এইটা কাজ হয়, তাও ডিটেলস এটা পরের দিনে দেখবো ফাইনালি। তো মূত্রাশয় এটা একটা পেশিময় থলি, পেশিময় থলি যেখানে মূত্র এসে জমা হয়। এর ভেতরের প্রাচীরে, মূত্রাশয়ের ভিতরের প্রাচীরে একটা পদার্থ থাকে, একটা স্তর বিশেষ থাকে, যে স্তরকে বলা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। নর্মালি এটা কি একটা এরকম থলি বিশেষ, যে থলিটার ভেতরে একটা স্তর থাকছে, যে স্তরটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। মূত্রাশয়তে কিছু পেশি থাকে, কয়েকটা পেশি থাকে, এই পেশিগুলোকে বলা হয় ডেট্রুসর পেশি। ডেট্রুসর পেশি, এই যে জিনিসগুলো ছোট ছোট পেশি বা যে প্রাচীরের ভাগ, মানে বিশেষ করে এইগুলো তোমাদের যারা নর্মাল পরীক্ষা দিচ্ছ, নর্মাল বলতে ডাব্লিউবিসিএস বাদ দিয়ে যারা পরীক্ষা দিচ্ছ, তাও ডাব্লিউবিসিএস মেন্স বাদ দিয়ে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যারা ডাব্লিউবিসিএস এর মেন দেবে তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। আমি যেহেতু সমস্ত পরীক্ষাকে কভার করে দেওয়ার চেষ্টা করছি, সেই জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে যেগুলো খুব আনকমন কোশ্চেন, যেখান থেকে একটু আরেকটু ডিপে গিয়ে যেখান থেকে প্রশ্ন হয় সেইগুলোও বলে দিচ্ছি। নর্মালি যেগুলো পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, তো এখানে এরকম ধরনের কোশ্চেন হয় না। তো পেশিকে বলা হচ্ছে ডেট্রুসর পেশি। মূত্রাশয় এবং মূত্রনালীর সংযোগ স্থলে, বারে বারে হর্ষও লিখছি, দীর্ঘ হবে, মূত্রাশয় ও মূত্রনালীর সংযোগ স্থলে আরো একটা চক্রাকার পেশি থাকে। ঠিক আছে, মূত্রাশয়ের ভেতরে একটা পেশি থাকে যাকে বলা হচ্ছে ডেট্রুসর পেশি। মূত্রাশয় এবং মূত্র নালীর সংযোগস্থলে একটা চক্রাকার পেশি থাকে, সেই পেশিটাকে বলা হচ্ছে অন্তঃফিংস্টার। দন্তে ছয় ফয় হবে, স্ফিংস্টার।
এবং বারে বারে বলছি, এইগুলো যারা WBCS মেন্স এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, অন্যদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। আর ঠিক অন্ত স্ফিংটারের পাশে, মানে সরি, অন্ত স্ফিংটারের নিচে আরো একটা ঐচ্ছিক পেশি থাকে, ঐচ্ছিক পেশি থাকে, তাকে বলা হচ্ছে বহি স্ফিংটার, স্ফিংস্টার। তাহলে একটা পেশি থাকছে মূত্রাশয়ের একদম ভেতরে, সেটাকে ডেট্রুসর পেশি বলা হচ্ছে। মূত্রাশয় এবং মূত্রনালীর সংযোগস্থলে একটা চক্রাকার পেশি থাকে, তাকে অন্তঃস্ফিংস্টার বলা হয়। এবং অন্তঃস্ফিংস্টারের নিচে আরো একটা পেশি থাকে যাকে বহিঃস্ফিংস্টার বলা হয়। এবার হচ্ছে মূত্রনালী। এবং ফাইনালি মূত্রনালীর কথা বুঝতেই পারছো, যেটা মূত্রাশয়ের সঙ্গে সংযোগ হয়ে থাকে, যেখান থেকে ফাইনালি মূত্র বেরিয়ে নিঃসৃত হয়, সেটাকে বলা হয় মূত্রনালী। এবার মূত্রাশয় এবং মূত্রনালীর কাজ কি? মূত্রাশয় হচ্ছে সাময়িকভাবে মূত্র সঞ্চিত হয় এবং সেটা যখন পূর্ণ হয়ে যায় তখন সেখান থেকে মূত্রনালীর মাধ্যমে নির্গত হয়ে যায়। তো আমরা মেন অংশগুলো, যেটা বৃক্ক, গোবিনী, এইগুলো কমপ্লিট করলাম। এরপরে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা রয়েছে, সেটা হচ্ছে নেফ্রন। নেফ্রন সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে, নেফ্রনের প্রত্যেকটা অংশকে ভালোভাবে জানতে হবে এবং নেফ্রনের কাজ সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়া কিছু জিনিস রয়েছে, যেমন এখানে বিভিন্ন রোগ ইত্যাদি, সেগুলো একটু জেনে নেবো, তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আরো একটা ভিডিও লাগবে এটা কমপ্লিট করতে। তো এইটুকু অংশ তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং তোমরা যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে। এবং যদি নোটিফিকেশন না পাও তাহলে এই চ্যানেলের টেলিগ্রাম পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে তোমরা জয়েন করে রাখতে পারো। আমি সেখানে ভিডিওগুলো আপলোড করলে সঙ্গে সঙ্গে দিয়ে দিই, তোমরা সেখানে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, আজকে ভিডিও এই অবধি, দেখা হবে পরের দিনের নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।